বন্ধুরা, রিসেন্টলি আমি বশ লেভেল 2 মুভিটি দেখেছি। এটি একটি গুজরাটি হরর সুপার ন্যাচারাল মুভিটি ডিরেক্ট করেছেন কৃষ্ণাদেব ইয়াগনিক। এই মুভিটি 2023-এ রিলিজ হওয়া বশ মুভির ডিরেক্ট সিকুয়েল হিসেবে এসেছে। অর্থাৎ মুভির কাহিনী 12 বছর পর শুরু হয় অ্যাজ কম্পেয়ার টু বশ মুভি। গল্প শুরু হয় 12 বছর আগের সেই ভয়ঙ্কর ঘটনার পর, যখন অথর্বা ভেবেছিল সব শেষ, কিন্তু না, আসল খেলা তখনও বাকি ছিল। এই গল্প শুধু সিনেমা নয়, এটি এক অভিশাপ শুরু, যেখানে অন্ধকার আলোকে গিলে ফেলে। তো তোমরা প্রস্তুত তো সেই অন্ধকারে পা রাখার জন্য? চলো শুরু করা যাক। মুভির শুরুতেই একটি স্কুলকে দেখানো হয়, জেএনএ হায়ার সেকেন্ডারি স্কুল। এটি স্টেটের সেরা স্কুলগুলোর মধ্যে অন্যতম। খুব ভালো ভালো ফ্যামিলির মেয়েরাই এই স্কুলে পড়াশোনা করে। এটি একটি গার্লস স্কুল। প্রতিদিনের মতো আজও মেয়েরা স্কুলে আসছে, কেউ বাসে চড়ে, কেউ বা বাবার সাথে, বাবা ড্রাইভ করে মেয়েকে নামিয়ে দিয়ে যাচ্ছে। তো স্কুলের টাইম টেবিল অনুযায়ী ঠিক সময়ে স্কুলে না আসার জন্য দুজনকে গেটের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তো অ্যাসেম্বলি শেষে সবাই ক্লাসরুমে যায়। টিফিন টাইমে স্কুলের সব স্টুডেন্ট ক্যান্টিনে খেতে আসে। এই স্কুলে স্কুল কর্তৃপক্ষ সবার জন্য নির্দিষ্ট খাবার টিফিন টাইমে দিয়ে থাকে। খাবার খেতে খেতে স্টুডেন্টরা নিজেদের মধ্যে খুনসুটি করে, দুষ্টুমি করে, একজন আরেকজনকে চিমটি কাটে, নিজেদের মধ্যে মজা করে আর কি। টিফিন খাওয়া শেষ করে সবাই ক্যান্টিনে একটু রেস্ট নিতে থাকে। এই সময় দেখা যায় সবাই কেমন যেন অস্বাভাবিক আচরণ শুরু করছে। সবাই দ্রুত নিঃশ্বাস নিচ্ছে, কারো কপালে ঘাম দেখা যাচ্ছে, আবার কেউ অনেক ভয়ও পাচ্ছে। এমনকি একসাথে ক্যান্টিনে আসা সমস্ত স্টুডেন্ট চুপ হয়ে যায়, যেটা দেখে ক্যান্টিনে দায়িত্বরত গার্লসরা অবাক হয়ে যায়। এর মধ্যেই একজন দ্রুত নিঃশ্বাস নিতে নিতে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর এরপরই একজন অপরিচিত মানুষ, একজন আগন্তুক সেখানে প্রবেশ করে। সে সোজা গিয়ে এক টেবিলের সামনে কয়েকজন স্টুডেন্টকে দাঁড়িয়ে নাম বলতে বললে সবাই তাই করে। এরপর আগন্তুক সবাইকে জিজ্ঞেস করে, আমি যা বলবো তোমরা সবাই শুনবে তো? স্টুডেন্টরা বলে হ্যাঁ। তো এখান থেকে সিন চেঞ্জ হয়ে যায়। স্কুলের টিচারকে দেখানো হয়। টিফিন শেষ হলে সে ক্লাসরুমে এসে দেখে কোনো স্টুডেন্টই ক্লাসে নেই। হঠাৎ উপর থেকে কিছু একটা পড়ার শব্দ শোনা যায়। শব্দ শুনে সে জানলা দিয়ে বাইরে তাকায় দেখার জন্য। এরপর টিচার একদম আশ্চর্য হয়ে বাইরে বেরিয়ে আসে। একজন স্টুডেন্ট ছাদ থেকে লাফ দিয়েছে এবং সেই স্টুডেন্ট ধীরে ধীরে ওই টিচারের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর এই দৃশ্য টিচার একদমই বিশ্বাস করতে পারে না। এর মধ্যেই একজন গেটম্যান সেখানে দ্রুত ছুটে আসে। সে উপর দিকে তাকালে দেখে আরো স্টুডেন্ট সেখানে দাঁড়ানো, তারা সুইসাইড করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সে দ্রুত প্রিন্সিপালের কাছে ব্যাপারটা জানায়। প্রিন্সিপাল ছুটে এসে সবাইকে দূরে যেতে বলে, কিন্তু স্টুডেন্টরা বাঁচার জন্য আকুতি জানায়, কিন্তু এটাও জানায় যে আমরা আর পিছনে ফিরতে পারবো না। এটা শুনে প্রিন্সিপাল ছাদে ওঠে, সবাইকে পিছনের দিকে আসতে বলে। স্টুডেন্টরা জানায় আমাদেরকে সুইসাইড করতে বলা হয়েছে, আমরা আর পিছনে ফিরতে পারবো না। একজন আবার বাঁচার জন্য আকুতিও করে, আবার এটাও জানায় যে সে আর পিছু ফিরতে পারবে না। প্রিন্সিপাল এসব শুনে বারবার জিজ্ঞেস করে, কে তোমাদেরকে সুইসাইড করতে বলেছে? স্টুডেন্টরা ঠিক মতো কিছুই বলতে পারে না। এমনকি প্রিন্সিপাল সবাইকে বাঁচানোর জন্য এগোতে থাকলে সবাই সুইসাইড করার হুমকি দেয়। এজন্য প্রিন্সিপাল দূর থেকেই তাদেরকে বোঝানোর চেষ্টা করে। প্রিন্সিপাল বুঝতে পারে সবাই আতঙ্কের মধ্যে আছে, কিছু একটা তো হয়েছে। এর মধ্যে গেটম্যান এক স্টুডেন্টকে বাঁচানোর চেষ্টা করলে উল্টো সেই স্টুডেন্ট সুইসাইড করে বসে। তার দেখা দেখি আরো একজন ছাদ থেকে লাফ দেয়। প্রিন্সিপাল তখন গেটম্যানের উপর রেগে গিয়ে মারতে থাকলে একজন বেঁচে যাওয়ার সাথে সাথে বাকি সবাইও একসাথে ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করে। এখানেও সিন চেঞ্জ হয়। অথর্ব এবং তার মেয়ে আরিয়াকে দেখানো হয়। যারা প্রথম ব্যাস মুভিটা দেখেছেন তারা নিশ্চয়ই অথর্ব এবং তার মেয়ে আরিয়াকে চিনে থাকবেন। আর যারা প্রথম ভাস মুভিটি দেখেননি তাদের জন্য বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট ভাস মুভিতে অথর্ব এবং তার পুরো ফ্যামিলি, তার মেয়ে আরিয়া ভিকটিম ছিল। অথর্ব তার মেয়ে আরিয়াকে কোনো রকমে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু আরিয়া একদম প্যারালাইজ হয়ে গিয়েছিল। সে কোনো ধরনের কোনো কাজ, কোনো কিছু করতে পারে না, এমনকি কথা পর্যন্ত বলতে পারে না। এজন্য অথর্ব সবসময় মেয়ে আরিয়াকে টেক কেয়ার করে। এর মধ্যে অথর্ব খাবার কিনতে একটা সুপার শপে যায়। সেখানে টিভিতে সে এই নিউজ দেখে যে একসাথে একটা স্কুলের ছাদ থেকে 10 জন স্টুডেন্ট লাফ দিয়ে সুইসাইড করেছে। প্রিন্সিপাল মিডিয়ায় কান্নারত অবস্থায় বলতে থাকে, কেউ একজন আমার স্টুডেন্টদের দুপুর 1টার মধ্যে সুইসাইড করতে বলেছিল, সেটাই তারা করেছে। এই কথাটি অথর্বর কাছে স্বাভাবিক মনে হয় না, কারণ
তার মেয়ের সাথেও একই ঘটনা ঘটেছিল। সে বাড়ির দিকে আসতে থাকে, অন্যদিকে স্কুলের সামনে সব গার্ডিয়ান উপস্থিত হয়ে ভেতরে ঢোকার জন্য চিল্লাচিল্লি করছে, কিন্তু পুলিশ ততক্ষণ স্কুলে চলে আসায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তদন্তকারী অফিসার গার্ডিয়ানদের ভিড়ের মধ্যে ভিকটিমদের লাশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে বাইরে চলে আসে। অন্যদিকে অথর্ব বাড়িতে এসে সোজা এক রুমে চলে আসে, যেখানে সে প্রতাপকে আটকে রেখেছিল। এই প্রতাপ হচ্ছে ভার্স 1 এর ভিলেন। সে বশীকরণের মাধ্যমে আরিয়া সহ অথর্বের পুরো ফ্যামিলির উপর ভয়ঙ্কর ভাবে আবির্ভূত হয়েছিল। তাই প্রতাপকে অথর্ব তার বাড়ির এক রুমে এতদিন আটকে রেখেছিল। তার কাছে এসে অথর্ব জিজ্ঞেস করে, তোর সাথে আরো লোক আছে তাই না, যারা বশীকরণ করে? প্রতাপ সবকিছু হেসে উড়িয়ে দেয়। স্কুলে যখন পুলিশ এক স্টুডেন্টের কাছ থেকে পুরো ব্যাপারটা জানতে চায়, তখন স্টুডেন্ট জানায়, সবাই অনেক কাঁপছিল, আমি তখন ওয়াশরুমে ছিলাম, সেজন্য আমি বেঁচে গিয়েছি। পুলিশ স্টুডেন্টকে জিজ্ঞেস করে কাউকে সে দেখেছে কিনা। স্টুডেন্ট বলে সে দেখেনি। এরপর পুলিশ ক্যান্টিনে এসে সব স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাদের সাথে কি হয়েছে আমাকে বলো। তখন এক টিচার কিছু একটা দেখে আতঙ্কে পড়ে যায়। সে সময় এক স্টুডেন্ট পুলিশের কাছে এসে বলে, আঙ্কেল জানিয়েছে পুলিশ আসলে আমরা যেন প্রতাপ নামে একজনকে খুঁজতে বলি। পুলিশ জিজ্ঞেস করে, আঙ্কেল কে? স্টুডেন্ট জানায় সেটা বলা যাবে না। সে আরো বলে, এখানে যা ঘটেছে তা কিছুই নয়, যদি প্রতাপকে খুঁজে বের না করেন তাহলে পুরো শহর ধ্বংস হবে। এটা বলার পরপরই ওই স্টুডেন্ট ক্যান্টিনে থাকা বেশ কয়েকজন স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, তোমরা তো আঙ্কেলের প্রথম কথা শুনেছ, তাহলে এভাবে বসে আছো কেন? এটা শোনা মাত্রই অনেক স্টুডেন্টস কোনো কিছুর তোয়াক্কা না করে ক্যান্টিন থেকে পুলিশ, প্রিন্সিপাল সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রুম থেকে বের হয়ে স্কুলের বাইরে ছুটে আসতে থাকে। সেই সময় অনেক বাবা মা তাদের মেয়েকে দেখতে পেলেও মেয়েরা যেন বাবা মাকে চিনতেই পারে না, উল্টো সবার উপর আক্রমণ করে বসে। সেই সাথে রাস্তায় চলন্ত গাড়িতে উঠে কোনো স্টুডেন্ট অ্যাক্সিডেন্ট ঘটায়, তো কোনো স্টুডেন্ট রাস্তায় যাকে পায় তাকেই মেরে ফেলে, যেমনটা আমরা জম্বি মুভিগুলোতে দেখতে পাই। একজন তো নিজের গায়ে আগুন ধরিয়ে পুরো পেট্রোল পাম্প বিস্ফোরণ করে। পুরো শহরে আতঙ্কের সৃষ্টি হয়। নিউজে এগুলো দেখানো হয়। স্কুল ড্রেস পরিহিত কোনো মেয়েকে দেখলে যেন দূরে থাকা হয়। স্কুলে এখন 150 জন স্টুডেন্ট রয়েছে, যাদেরকে পুলিশ ফ্যামিলি দিয়ে যথাযথ টেক কেয়ার করার চেষ্টা করছে। এই নিউজটা অথর্বও দেখে। নিউজে আরো বলা হয়, স্টুডেন্টদের বদৌলতে কেউ একজন প্রতাপকে খুঁজছে। প্রতাপকে যদি খুঁজে বের করা না হয় তাহলে পরিস্থিতি এর থেকেও ভয়ঙ্কর হবে। অথর্ব চিন্তায় পড়ে যায়। দোকান থেকে সে কিছু জিনিসপত্র কিনে এনে মেয়ের কাছে রেখে প্রতাপকে আরো ভালো মতো বেঁধে বেরিয়ে পড়ে। তো দেখতে দেখতে রাত হয়ে যায়। স্কুলে থাকা 150 জন স্টুডেন্টদের ফ্যামিলি স্কুলের মধ্যে তাদেরকে শান্ত করার চেষ্টা করছে। পুলিশ সেখানে সব ফ্যামিলির উদ্দেশ্যে বলে, কাউকে কোনো জবরদস্তি করবেন না, সবকিছু শান্তভাবে বোঝানোর চেষ্টা করুন, কারণ বেশি বাড়াবাড়ি করলে ক্ষতি হবে। ঠিক সেই সময় একজন স্টুডেন্ট বলে ওঠে, আর মাত্র 5 মিনিট। 5 মিনিটের মধ্যে যদি প্রতাপের খোঁজ না মেলে তাহলে কি হবে আপনারা সেটা কল্পনাও করতে পারছেন না। কথাটা পুলিশকে আতঙ্কিত করে ফেলে। সে বারবার স্টুডেন্টকে জিজ্ঞেস করে, 5 মিনিট পর কি হবে? সেই সময় অন্য এক পুলিশ অফিসারের সাথে কথা বলতে চাইলে অফিসার তার সহকর্মীর উপর প্রচন্ড রেগে যায়। সেই সময় সেখানে অথর্ব উপস্থিত হয়। সে জানায়, প্রতাপ কোথায় আছে আমি সেটা জানি। এরপর স্টুডেন্টদের উদ্দেশ্যে অথর্ব বলে, আঙ্কেল তোমাকে নিশ্চয়ই বলে দিয়েছে প্রতাপের খোঁজ পেলে তোমাকে কি করতে হবে। স্টুডেন্ট ভয়ে শুধু কাঁপতে থাকে, কিছু বলে না। অথর্ব তখন সবার উদ্দেশ্যে বলে, এদের যতই বোঝানোর চেষ্টা করেন না কেন কেউ থামবে না। এদের এখন কোনো হুঁশ নেই, এদের কেউ থামাতে পারবে না। সবাই এখন অনেক হিংস্র হয়ে উঠেছে, তাদের আটকানোর ক্ষমতা তাদের বাবা মারও নেই। বাবা মা তারা চিনতেই পারবে না। হঠাৎ অথর্ব এসে এসব কথা বললে পুলিশ অফিসার জানায়, আমি আছি বাচ্চাদেরকে নিয়ে টেনশনে, বাচ্চারাও অনেক ভয়ে আছে, আর আপনি এসব কি বলছেন? অথর্ব তখন জানায়, বাচ্চাদের বশীকরণ করা হয়েছে। যে বাচ্চাদের উপর বশীকরণ করেছে সে একজন রাক্ষস। বাচ্চাদের এসব কর্মকাণ্ডে সে মজা পাচ্ছে, মজা নেওয়ার জন্যই রাক্ষস এসব করছে। এত কিছু শুনে পুলিশ অফিসার জিজ্ঞেস করে, আপনি এত কথা কিভাবে জানেন? অথর্ব জানায়, প্রতাপ আমার কাছেই আছে, সে একজন রাক্ষস। এই রাক্ষসগুলো খুব কাছ থেকেই বশীকরণ করে, তাই নিশ্চয়ই এখানে ও সবকিছু দেখছে। অথর্বের এসব কথাতে এবার সেই রাক্ষসটা ক্যান্টিন থেকে সবার সামনে এসে নিজেকে রাক্ষসী পরিচয় দেয়। এমনকি সে যে এসব দেখে মজা পাচ্ছে সেটাও জানায়। এরপর অথর্বকে বলে, তোমার কাছে প্রতাপ আছে তাই না, তোমাকে আমি পরে দেখছি। এটা বলে সে ওই স্টুডেন্টকে ডাক দেয় যে 5 মিনিটের কথা বলেছিল। শুধু 5 মিনিটের কথা না, তাকে আরো আদেশ দিয়েছিল যে যদি কেউ এসে প্রতাপের কথা বলে সে বাকি স্টুডেন্টদের কি বলবে সেটা সে বলে দিয়েছিল। তবে সে চুপচাপ ছিল, তাই রাক্ষস সবার সামনে সেই স্টুডেন্টকে সাজা দেয়।
রাক্ষস স্টুডেন্টটাকে বলে সে যেন নিজের হাতে নিজেই ছুরি চালায়। কথা অনুযায়ী সে তাই করে। বাবা মা এতে বাধা দিতে গেলে রাক্ষস হুকুম করে যদি বাবা মা আটকাতে আসে তাহলে তাদেরকে ফাঁস দেবে। এমনটাই করে সেই স্টুডেন্ট। একসময় স্টুডেন্ট রক্তশূন্য অবস্থায় অজ্ঞান হয়ে পড়লে মা তার মেয়েকে বাঁচানোর জন্য রাক্ষসের পায়ে পড়ে, কিন্তু রাক্ষসের যেন কোনো মায়া দয়া নেই। এসব দেখে পুলিশ অফিসার আর নিজেকে ধরে রাখতে পারে না। সে তার বন্দুক বের করে যেই চালাতে যাবে তখন তা অন্য এক স্টুডেন্ট দেখতে পেয়ে পুলিশ অফিসারের শরীরে একের পর এক ছুরি মারতে থাকে। তাই দেখে রাক্ষস বলে আমাকে যদি কেউ ফুলের টোকাও দিতে আসে তার পরিণাম কি হবে নিশ্চয়ই তা দেখতে পাচ্ছ। প্রিন্সিপাল সেই সময় পুলিশ অফিসারকে ধরতে চেষ্টা করলে রাক্ষস সেটা নিষেধ করে। সেই সাথেই এসব গার্ডিয়ানদের রুম থেকে বের হয়ে যেতে বলে। কেউ তাদের মেয়েকে রেখে এই পরিস্থিতিতে বের হয়ে যেতে চায় না। তখন রাক্ষস সেখানে জিজ্ঞেস করে তোমাদের মধ্যে কে পিস্তল চালাতে জানো? এক স্টুডেন্ট রাক্ষসের কাছে এসে জানায় সে পিস্তল চালাতে পারে। রাক্ষস পুলিশের পিস্তল তাকে হাতে তুলে দিয়ে বলে সবাইকে তুমি রুম থেকে বের হয়ে যেতে বলবে, যদি বের না হয় তাহলে গুলি করবে, সর্বপ্রথম তোমার বাবা মাকে। স্টুডেন্টটা রাক্ষসের এই কথায় রাজি হলেও ভেতরে ভেতরে অনেক কষ্ট পায়। তারপর বাবা মাকে বাইরে যেতে বলে, কিন্তু তারা বাইরে যেতে না চাইলে সে তার বাবা মাকে নির্মম ভাবে মেরে ফেলে। রাক্ষস তখনও থেমে থাকে না। সে স্টুডেন্টদের আরো নির্দেশ দেয় যদি অন্য গার্ডিয়ানেরা বাইরে যেতে না চায় তাহলে সবাইকে মেরে ফেলতে। তাই এবার সবাই চলে যায়, শুধু থাকে অথর্ব আর স্টুডেন্টগুলো। সবাই বের হয়ে গেলে রাক্ষস অথর্বর মুখোমুখি হয়ে জিজ্ঞেস করে প্রতাপকে কিভাবে চেনো তুমি? অথর্ব জানায় প্রতাপ আমার মেয়েকে 12 বছর ধরে বশীকরণ করে রেখেছে। এটা শুনে রাক্ষস বলে ও এই ব্যাপার, এখন বলো প্রতাপকে কোথায় রেখেছো? অথর্ব জানায় প্রতাপকেও আমি 12 বছর ধরে বেঁধে রেখেছি। রাক্ষস এবার রেগে যায়। সে জানায় প্রতাপ আমার ভাই, আমার গুরু, আমি কিন্তু তার চেয়েও ভয়ানক, কোথায় রেখেছো বলো, তাহলে তোমাকে ছেড়ে দেব। অথর্ব বলে আমাকে মেরে ফেললেও বলবো না, তুমি যদি সবাইকে মেরে ফেলো তাও আমার কোনো কিছু যায় আসে না, এরা আমার কেউ নয়। আমি প্রতাপের খবর না দেওয়ায় যদি তুমি সব স্টুডেন্টদের বাবা মাকে জীবন্ত জ্বালিয়েও দাও আমার তাতেও কোনো কিছু যায় আসে না। রাক্ষসের সাথে 12 বছর ধরে থাকতে থাকতে আমি নিজেও অনেক শক্ত হয়ে গেছি। এসব শুনে রাক্ষস জিজ্ঞেস করে কি চাও বলো? অথর্ব জানায় আমার মেয়েকে বশীকরণ থেকে মুক্ত করো, তাহলে আমি প্রতাপকে মুক্ত করব। রাক্ষস এটা শুনে বলে সম্ভব নয়, এত সহজে হার মানবো না। সে সময় এক স্টুডেন্ট মাথা তুললে রাক্ষস তাকে হুকুম দেয় নিঃশ্বাস বন্ধ রাখার। মেয়েটি হুকুম মোতাবেক নিঃশ্বাস নিজেই আটকে রেখে সেখানেই মারা যায়। সেটা দেখে অথর্ব বলে এভাবে প্রতাপও মারা যাবে, আমার তাড়া আছে, আমি চললাম। রাক্ষস থামায় অথর্বকে। এরপর এক স্টুডেন্টকে দিয়ে প্রিন্সিপালকে ডেকে আনে। প্রিন্সিপাল আসলে রাক্ষস প্রিন্সিপালকে জানায় স্কুল থেকে সকল পুলিশ গার্ডিয়ানদেরকে যেতে বলেন, সেই সাথে আমার জন্য নিয়ে আসবেন 2 স্কুল বাস যেখানে থাকবে 2 ড্রাইভার। আমি জানি আপনাদের বাসের ট্রাকার লাগানো থাকে, ভুলেও আমার পিছু নিবেন না, কাউকে নিতেও বলবেন না, শুধু কম্পিউটারের লোকেশনে দেখবেন সকালবেলা সবাইকে ছেড়ে দিব, খুঁজে নেবেন, আর যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে খবর আছে। প্রিন্সিপাল রাক্ষসের সব কথা মেনে নিয়ে ড্রাইভার সহ 2 গাড়ি পাঠায়। সেই গাড়িতে সব স্টুডেন্টদেরকে উঠায় রাক্ষস। সেই সাথে অথর্বকে নিয়ে যেতে থাকে অথর্বের বাড়ির দিকে, যেখানে অথর্ব আটকে রেখেছে রাক্ষসের ভাই প্রতাপকে। যেতে যেতে রাস্তায় এক স্টুডেন্ট মানুষকে মারতে থাকলে রাক্ষসও তাকে গাড়িতে উঠতে বলে, কিন্তু স্টুডেন্টরা রাক্ষসের কথা না শুনে পালিয়ে যায়। রাক্ষসের সময় কাশছিল, যেটা অথর্ব খুব ভালোভাবে লক্ষ্য করে। তাহলে বশীকরণকারী রাক্ষসরা অসুস্থ হয়ে পড়লে তাদের কথা কাজ করে না। যেতে যেতে রাক্ষস অথর্বকে জিজ্ঞেস করে আমার ভাইয়ের মতো শক্তিশালী মানুষকে তুমি কিভাবে বন্দী করলে? অথর্ব জানায় তাকেই না হয় জিজ্ঞেস করো। অথর্ব এরপর জিজ্ঞেস করে তাহলে 12 বছর পর ভাইয়ের কথা মনে পড়লো? রাক্ষস জানায় সেরকম ব্যাপার না, অনেক বছর আগে র্যান্ডামলি ফোন করেছিলাম কিন্তু ফোনে পাইনি তাকে, বাড়িতে গিয়েও খুঁজেছি পাইনি। তখন মনে মনে ভেবে নেই মন্ত্রের তপস্যা করতে হয়তো গিয়েছে কোথাও, কিন্তু অনেক বছর হয়ে যায়, তারপরও ভাইয়ের সন্ধান মেলে না। সে জীবিত আছে জানি, কিন্তু কোথায় আছে তা জানার জন্য এসব করছি। এসব শোনার পর অথর্ব জিজ্ঞেস করে এতগুলো স্টুডেন্টদেরকে বশীকরণ কেন করেছো? রাক্ষস তখন একজনকে বাস থেকে লাফ দেওয়ার নির্দেশ দেয়, সে সেটাই করে। তারপর রাক্ষস বলে তোমার মেয়ের সাথেই হয়েছে, আর তুমি বুঝতে পারছো না? শাস্ত্রতে তো লেখা আছে সকল ক্ষমতার অর্ধে নারী। দেখিয়ে দিলাম আমরা পুরুষরা কি করতে পারি, পুরুষ যেটা বলবে সেটাই হবে, সেটাই দেখিয়ে দিলাম। এর মধ্যেই অথর্বের বাড়ি চলে আসে। সেখানে এসে রাক্ষস কয়েক স্টুডেন্টদেরকে তার সাথে রাখে, বাকিদেরকে পুরো বাড়ি পাহারা দেওয়ার নির্দেশ দেয়। অথর্বের পর রাক্ষসকে তার মেয়ের রুমে নিয়ে আসে আর তার মেয়েকে দেখিয়ে বলে বশীকরণ তুলে নিতে। তবে রাক্ষস আগে তার ভাই প্রতাপকে দেখতে চায়, এজন্য বলে আগে ভাই প্রতাপকে দেখবো এরপর। অথর্ব জানায় নিচে আছে। নিচে যাওয়ার আগে রাক্ষস আরিয়ার দিকে ভালো মতো তাকিয়ে বলে এই হাসি মুখে কি 12 বছর ধরেই আছে? অথর্ব জানায় হ্যাঁ। সেটা শুনে রাক্ষস আবারও বলে এটা শুধু আমার ভাই প্রতাপের দ্বারাই সম্ভব। এরপর অথর্ব নতুন রাক্ষস
রাক্ষসকে পুরনো রাক্ষসের কাছে নিয়ে যায়, অর্থাৎ প্রতাপের কাছে নিয়ে যায়। নতুন রাক্ষস ভাইকে দেখে অবাক হয়। সে দেখে ভাইয়ের অবস্থা একদম ভয়াবহ, পুরো শরীর শিকল দিয়ে বাঁধা, মুখেও শিকল দেওয়া। এটা দেখে সে বলে ওঠে, তুমি আমাদের রাক্ষস বলো না, এখন দেখছি আমাদের চেয়ে তুমি বেশি রাক্ষস, আমার ভাইকে খুলে দাও এখনই। কিন্তু অথর্ব বলে আগে তার মেয়েকে বশীকরণ মুক্ত করতে হবে। রাক্ষস তখন মেয়েকে এখানে নিয়ে আসতে বলে। অথর্ব আবারও রাক্ষসকে উপরে যেতে বলে। রাক্ষস জানায়, আমি তোমার মেয়েকে সুস্থ করতে পারবো না, আমার ভাই পারবে, তাই এখানে নিয়ে এসো। অথর্ব তাই খুব কষ্ট করে মেয়েকে নিয়ে নিচে নামতে থাকে। রাক্ষস তখন বলে, তুমি কি আমার ভাইয়ের থেকে কোনো ঋণ করেছিলে? বশীকরণ তো 12 বছর টেকে না, আমি যেটা করেছি সেটাও 24 ঘন্টা সীমাবদ্ধ থাকবে। দেখলে না আমি কিছুটা অসুস্থ হওয়াতে ওই সময় মেয়েটা কথা শুনলো না। অথর্ব জানায়, আমি কোনো ঋণ করিনি। রাক্ষস এরপর জিজ্ঞেস করে, পূর্বশত্রু ছিল কি? অথর্ব জানায়, আমার মেয়েকে সে খাবার দিয়ে এসব করেছে। রাক্ষস এটা শুনে বলে, আমিও তো তাই করেছি, কিন্তু এটার মেয়াদ 24 ঘন্টা থাকে। তোমার ফ্যামিলির কেউ কি কখনো কিছু করেছে? তাদের দেখছি না। অথর্ব জানায়, তারাও কিছু করেনি। সেই সাথে এটাও বলে, আমার ওয়াইফ এবং ছেলে নেই। রাক্ষস তারপরেও মনে করতে বলে, কখনো কোনো টাকা পয়সা সে নিয়েছিল কিনা। অথর্ব এবার জানায়, চা খাওয়ার 10 টাকা প্রতাপ দিয়েছিল, যেটা প্রথম বস মুভিতে আমরা দেখেছি। এটা শোনা মাত্র রাক্ষস বলে, 10 টাকা প্রতাপ ভাইকে দাও, তোমার মেয়ে ভালো হয়ে যাবে। এবার যেন আকাশ থেকে পড়ে অথর্ব। মাত্র 10 টাকার জন্য তার মেয়েকে 12 বছর ধরে কষ্টের মধ্যে রেখে দিয়েছে। অথর্ব মানিব্যাগ থেকে 10 টাকার বদলে বেশি টাকা বের করে রাক্ষস বলে, 10 টাকাই লাগবে। অথর্ব মেয়েকে ভালো করার জন্য 10 টাকা খুঁজে এনে প্রতাপের হাতে দেয়। রাক্ষস বলে, এভাবে দিলে হবে না, প্রতাপকে জাগিয়ে তুলে দিতে হবে। সেটাই করে অথর্ব। প্রতাপ জেগে উঠে তার সামনে আগে আরিয়াকে দেখে চমকে ওঠে। এদিকে অথর্ব 10 টাকা দেওয়ার পরও মেয়ের কোনো পরিবর্তন না দেখে চিন্তিত হয়ে পড়ে। রাক্ষস তখন জানায়, 12 বছর ধরে এভাবে এত দ্রুত ঠিক হয়ে যাবে? তার সামনে চিৎকার করো, দরকার হলে তাকে থাপ্পড় মারো। সেটাই করে অথর্ব। কিছুক্ষণ পর আরিয়া ধীরে ধীরে বশীকরণ থেকে বের হয়ে বাবাকে চিনতে পারে। এরপর দুজন ইমোশনাল হয়ে যায়, কিন্তু পরক্ষণে আরিয়ার চোখ পড়ে প্রতাপের দিকে। প্রতাপকে দেখে আবার সে ভয় পেতে থাকে এবং রাগও করে। তাই অথর্ব আরিয়াকে বাইরে নিয়ে এসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে নতুন রাক্ষসের নাম জানা যায়। সে তার ভাই প্রতাপকে বলে, আমি হচ্ছি তোমার ভাই জয়লভ, চিনতে পেরেছো? প্রতাপ ইশারায় বলে সে কথা বলতে পারে না। জয়লভের বুঝতে আর অসুবিধা হয় না যে অথর্ব তার ভাইয়ের জিহ্বা কেটে ফেলেছে। তাই অথর্বর কাছে রেগে এসে বলে, আমি এত বছর ধরে ভাইকে খুঁজছি, কারণ ভাইয়ের কাছে আরো মন্ত্র শিখবো, আর তুই কিনা আমার ভাইয়ের জিহ্বাটাই কেটে ফেলেছিস। আজ তোকেও মারবো, সেই সাথে তোর মেয়েকেও। অথর্ব তখন বলে, আমার মেয়েকে সুস্থ করেছিস বলে তোকে ছেড়ে দিচ্ছি, তুই যদি আমার মেয়েকে টাচও করিস তাহলেও তোকে শেষ করে ফেলবো। জয়লাভ রেগে গিয়ে আরিয়ার মাথার উপর তার পা রেখে বলে, দেখ। সে সময় অথর্ব দেখায় তার খেল। সে চালু করে দেয় বাড়ির সব জায়গায় আগে থেকে সেট করে রাখা স্পিকার। স্পিকারের শব্দ জয়লাভ সহ্য করতে পারে না এবং কোনো স্টুডেন্টও সহ্য করতে পারে না। অর্থাৎ বশীকরণ রাক্ষসদের থামানো যায় সাউন্ড সিস্টেমের মাধ্যমে। এরপর অথর্ব জয়লাভকে বেঁধে ফেলে, এমনকি তার জিহ্বাও কেটে দেয়। পরদিন পুলিশ অফিসার প্রিন্সিপাল আসে অথর্বের বাড়িতে। অথর্ব তাদেরকে বলে, এই রাক্ষসদের যদি আইনের আওতায় তুলে দেই তাহলে ফাঁসি হবে, এতে একেবারেই কষ্ট শেষ। কিন্তু আমি তাদের এখানে বন্দি করে তিলে তিলে মারবো, যেমনটা আমার মেয়ের সাথে তারা করেছে। এটা শুনে পুলিশ অফিসার প্রিন্সিপাল চলে যায়। সিন শিফট হয়, দেখা যায় আরিয়া নিজ হাতে জুস খাচ্ছে। আর সেটা দেখে অথর্ব খুশি হয়ে যায়, কারণ সে 12 বছর মেয়েকে একই অবস্থায় দেখে এসেছে। আর এভাবেই মুভিটি এখানে শেষ হয়। এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।